আমন্ত্রণ আরও একবার সকালের বাংলাদেশ দেখছেন দর্শক, যথারীতি জুলহাস জুবাইর এবং জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি। তবে বিরতিতে যাবার আগে যেমনটি করে বলছিলাম, আমরা যখন ফিরবো একজন অতিথিকে নিয়ে ফিরবো। একটা ধারাবাহিক সময় ধরে সকালের বাংলাদেশ চেষ্টা করেছে সম্ভাবনাময় বাংলাদেশে একটি প্রতিচ্ছবি আঁকার। এইবার সংকটকালীন সময়বর্তী যেই মুহূর্তটা আমরা পার করেছি, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ রিভার্স ব্রেইন ড্রেন শিরোনামে আসলে বা এই হ্যাশট্যাগে যে বিষয়গুলো আমরা দেখেছি তা আমাদের একরকম আশা জাগিয়েছে এই জন্যই কারণ বাংলাদেশের প্রচুর সংখ্যক মেধাবী তরুণ যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে বিশ্বের বৈশ্বিক পরিস্থিতি উন্নয়নে কাজ করছেন, তারা তাদের মনোসম্মতি জানিয়েছেন এবং আগ্রহ, ভালোবাসা, ইচ্ছার কথা জানিয়েছেন। তারা নিজ মাতৃভূমিতে ফিরে আসতে চান এবং বাংলাদেশের যে কোনো উন্নয়নে অংশীজন হিসাবে দায়িত্ব নিয়ে তাদের অবস্থান নিশ্চিত করতে চান। এই তারুণ্য নির্ভর বাংলাদেশের একজন প্রতিনিধি আমাদের কাছে আছেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে যার বিচরণ রয়েছে। তবে এই মুহূর্তে ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজে গবেষক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। আমাদের সাথে আজ আছেন আমাদের অতিথি আব্দুল্লাহ সাফির। শুভ সকাল, আমন্ত্রণ সকালে বাংলাদেশ। শুভ সকাল আপনাদের দুজনকে, এবং খুব চমৎকার লাগছে আপনাদের ইন্ট্রোডাকশন এবং যেই নতুন বাংলাদেশ নিয়ে আপনাদের যে আশাবাদের কথা, সবকিছু খুব আমার জন্য অনুপ্রেরণাদায়ক আর কি। বাহ, আসলে খুব স্বাভাবিকভাবে আমরা এই চেষ্টা করছি লাগাতারভাবে। আমরা সকালের বাংলাদেশের একদম শুরুর দিন থেকে আমাদের প্রচেষ্টাই ছিল যেন বাংলাদেশের একটি ইতিবাচক প্রতিচ্ছবি আঁকা যায়। সেই একটা জায়গা থেকে আমরা খুব স্বাভাবিকভাবেই স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকের কাছে একটি প্রশ্ন জানতে চাই, কারণ ব্যক্তি বিশেষে তো জীবন দর্শন ভিন্ন, বা ব্যক্তি বিশেষে নিজের জীবনের রংটাও ভিন্ন রকম হয়। প্রত্যেকের কাছে আমাদের জানবার আগ্রহ থাকে তিনি দিনটা কি করে শুরু করেন। অনেকে প্রশ্ন করেন কেন একই প্রশ্ন প্রতিদিন করে। আসলে প্রতিটা ব্যক্তি মানুষ যারা পরিবর্তন আনছেন কিংবা ব্যতিক্রমী কিছু করছেন, তারা দিনের শুরুতে ব্যতিক্রমী কিছু করবার চেষ্টা করেন কিনা, এটাই আমাদের জানবার মূল উদ্দেশ্য। তাই আপনার কাছ থেকে শুনতে চাই দিনের শুরুটা কিভাবে করা হয়। ওকে, আমার দিনের শুরুটা হয় ধরুন অ্যাজ ইউজুয়াল, রাইট? বিকজ একাডেমিক জব যারা করেন তাদের অনেক ধরনের সমস্যা থাকতে পারে, বাট একটা বড় সুবিধা হচ্ছে খুব ফ্লেক্সিবিলিটি থাকে। তো আমাদের কাজগুলো আমরা এক একটা টাইমে করতে পারি যখন আমাদের ইচ্ছে হয়। এটা আমি অন্তত কনভিনিয়েন্স অনুযায়ী সর্টিংটা করে নিই। তো এটার কারণে যেটা হয় যে আমি এতটুকু প্রিভিলেজ নেই, সেটা হচ্ছে যে আমি খুব স্লো মর্নিং পছন্দ করি। কারণ আমার মনে হয় যে দিনের শুরুটা একটু যদি ধীরে করে শুরু করা, এক্স্যাক্টলি যদি করা যেতে পারে, তাহলে বাকি দিনটা কিন্তু খুব চমৎকার যায়। কারণ আপনার মধ্যে সেই এনার্জিটা, সেই কি বলবো যে একটা প্রেরণা পুরো দিনটাকে ভালোভাবে কাটানোর, সেটা কিন্তু আমি সকালবেলাতেই পেয়ে যাচ্ছি। একটা জিনিস আমি বলি যে সকালের আমার 3 বেলায় যদি আমি বলি, সবচেয়ে ফেভারিট মিল হচ্ছে ব্রেকফাস্ট। আমি ওটা খুব মনোযোগ দিয়ে উপভোগ করার চেষ্টা করি, আর চা। দেখলেন তো, দর্শকদের একটু বলতে চাই, দেখলেন তো কত সহজ, স্বাভাবিক, সাধারণভাবে জীবনটা শুরু করে, চমৎকারভাবে সহজ সরল স্বীকারোক্তি দিয়ে জানিয়ে দিল যে খুব বেশি কিছু করি না, খুব সাধারণভাবেই শুরু করি। আপনারাও যারা সাধারণভাবে শুরু করছেন মন খারাপ করবেন না, আপনাদের মাধ্যমে অসাধারণ কিছু করা সম্ভব। আব্দুল্লাহ সাফির, আপনি গবেষক, আমরা বলছিলাম আপনি গবেষণা করেন। আমরা শুরুতেই জানতে চাইবো, দর্শকদেরকেও জানাতে চাইবো আপনি কি নিয়ে গবেষণা করেন এবং আপনার পড়াশোনা এখন যা জানি আপনি কাজ করছেন তা নিয়ে যদি একটু ছোট্ট করে আমাদেরকে বলতেন। খুব ধন্যবাদ আপনাকে। আমি এখন কাজ করছি কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিকতা নিয়ে। এটাকে ইংরেজিতে আমরা বলি এআই এথিক্স। এবং ভাগ্যিস আপনি বাংলা বলে দিয়েছেন, মানে ওদের জন্য কঠিন হয়ে যেত বিষয়টা। হ্যাঁ, তো এআই এথিক্স বিষয়টা একটু নতুন, আমি বলবো। আমার ব্যাকগ্রাউন্ডটা একটু মনে হয় ব্যাখ্যা করলে একটু সুবিধা হবে। আমি পড়াশোনা করেছি বুয়েটে, আমার কাজ প্রযুক্তি দিয়ে। কিন্তু একটা সময় গিয়ে যখন আমি পড়াশোনা করছিলাম, তখন একটা বিষয় আমার মধ্যে কাজ করছিল যে আমরা যেভাবে প্রযুক্তিকে দেখি বা প্রযুক্তিকে যেভাবে ডিজাইন করি, সেটি অনেক সময় আমাদের যেই মার্জিনালাইজড কমিউনিটি বা বলা যায় যে ঐতিহাসিকভাবে বঞ্চিত মানুষ যারা, তাদেরকে অনেক সময় রেসপন্স করে না। এটার মানে হচ্ছে যে আমাদের টেকনোলজিগুলো খুব ধরেন প্রিভিলেজড মানুষদের জন্য হচ্ছে ডিজাইন করা হয়। তো আমরা কেমন করে এমন প্রযুক্তিকে বা প্রযুক্তির সুফলগুলোকে যেই মানুষগুলোর বেশি দরকার তাদের কাছে পৌঁছে দিতে পারি, এটি নিয়ে আমি কাজ করতে শুরু করি যখন আমি আন্ডারগ্র্যাডে ছিলাম। এরপরে আমি আমার সুযোগ হয় ইংল্যান্ডে যাওয়ার। আমি কমনওয়েলথ স্কলার হিসেবে হচ্ছে ইংল্যান্ডে যাই। ওখানে আমি ইউনিভার্সিটি অফ ওয়ারউইকে একটা মাস্টার্স করি। সেখানে আমি ওই প্রযুক্তিটাতে স্পেশালাইজ করার ট্রাই করি। আপনি জানেন যে স্নাতকোত্তরে সবাই আসলে একটু
স্পেশালাইজ করা ট্রাই করে, তখন আমি এআই নিয়ে কাজ করা শুরু করি। এবং সেই সময়টাতে পুরো বিশ্ব জুড়ে আপনাদের হয়তো খেয়াল থাকবে যে এআই এর একটা কি বলবো বুম দেখেছি আমরা। অবশ্যই চ্যাট জিপিটি বা অনেক ধরনের টুল দিয়ে আমরা খুব অভ্যস্ত হয়ে গেছি, সাধারণ মানুষরাই হচ্ছে ব্যবহার করা শুরু করছে। তো সেই সময়টাতে এআই এথিক্স এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এটার কারণটা হচ্ছে যে এই প্রযুক্তিটা যেমন অনেক সম্ভাবনাময়, কিন্তু তার সাথে সাথে অনেক সমস্যা এবং ঝুঁকিপূর্ণ। সাফির, এই জায়গায় আসবো, কিন্তু তার আগে আপনার কথার মধ্যে থেকে একটা ছোট্ট প্রশ্ন এই মুহূর্তে আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। যেমন আপনি বলেছেন আমরা প্রযুক্তিকে এমনভাবে পরিবর্তন করতে চাই বা সহজলভ্য করতে চাই যেন, বা সহজলভ্যটা একটু ভুল বাংলা এই জায়গায়, প্রবেশাধিকার নিশ্চিত করতে চাই, ব্যবহার নিশ্চিত করতে চাই যেন প্রান্তিক জনগোষ্ঠী এটাকে ব্যবহার করতে পারে। দেখুন, বাণিজ্যিক আধুনিকায়ন যদি চিন্তা করি প্রযুক্তির, তাহলে প্রযুক্তিবিদরাও কিন্তু সেই বাণিজ্যটাকে মাথায় রেখেই এগোন যে যেন বেশি সংখ্যক মানুষকে অ্যাক্সেস করা যায় এবং এটার সাথে যেই রিটার্নটা, মনিটারি রিটার্নটা, সেই রিটার্নটা নিশ্চিত করা যায়। সেক্ষেত্রে সবার কাছে বা প্রান্তিক মানুষজনের কাছে যদি পৌঁছতে চাই, এই বাণিজ্যে কিছুটা ঘাটতি পড়বার সম্ভাবনা আছে কিনা? অবশ্যই, খুব চমৎকার একটা প্রশ্ন। তো যেহেতু আমি আমার কাজের প্রেক্ষাপট থেকে উত্তরটা দেওয়ার চেষ্টা করছি, তো সেই যে নৈতিকতার জায়গাটা না, ওটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এই প্রযুক্তিগুলো আমরা বলি এটা পারভাসিভ হয়ে যাচ্ছে। এটা কেমন আমি একটু ব্যাখ্যা করে বলি। যেমন এটা হচ্ছে, আমরা বলি এটা ডাটাফিকেশন। আমি, আপনি, আমরা সবাই এখন ডাটা দ্বারা চালিত হচ্ছি। যেমন হচ্ছে যে আমরা মোবাইলে কেমন করে কথা বলছি, আমাদের প্রতিদিনের ট্রানজ্যাকশন থেকে শুরু করে আমাদের আলাপগুলো কি হচ্ছে, আমরা কেমন করে চিন্তা করছি, সেগুলো অ্যালগোরিদমিক্যালি ট্র্যাকড হচ্ছে। এখন এই ডাটাগুলো কার কাছে যাচ্ছে? যাচ্ছে হচ্ছে বিগ টেক কোম্পানিগুলোর কাছে, যেটা আপনি বললেন যে প্রফিট যাদের মূল লক্ষ্য। এখন ধরেন এই জিনিসগুলো সম্পর্কে যদি আমি সচেতন না হই, তাহলে পরে যেটা হবে যে আপনার ধরেন প্রাইভেসি বা ফেয়ারনেস অথবা ট্রাস্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, এই বড় বড় যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু খুব সংকুচিত হয়ে পড়ে। এখন আমি যেটা বলতে চাচ্ছি, বা আমাদের ঘরানার রিসার্চ যারা করেন, গবেষণা যারা করেন, তাদের এক ধরনের কনসার্ন হচ্ছে যারা কিনা এই প্রান্তিক জনগোষ্ঠী, যাদের কিনা আপনি যেটা বলেন যে এক্সেস কিছুটা কম আগে থেকেই ছিল, তাদের পক্ষে কিন্তু সচেতন হওয়াটা আরো কঠিন হয়ে পড়ে। এই জন্য এটাকে আমরা বলি ডিসপ্রপোর্শনেট হার্ম বা অসামঞ্জস্যপূর্ণ এক ধরনের ক্ষতির সম্মুখীন তারা হতে পারেন। এই বিষয়টা থেকেই আসলে কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিকতা বিষয়টি চলে এসছে এবং সবাই এটি নিয়ে গবেষণা করা শুরু করেছে। এখানে আমার অনেকগুলো প্রশ্ন আছে, নিশ্চয়ই তারাই কলির জানবার আগে আমার প্রশ্ন আছে যে আমি এআই নিয়ে কিছুদিন আগে আমরা জানি যে এআই নিয়ে বাংলাদেশে একটি আইন গঠিত হচ্ছে এবং সেই আইনের আওতায় কি কি পড়বে সেটাও স্পষ্ট করা হয়েছে। আপনিও নিশ্চয়ই জানেন। এটা একটা বড় অধ্যায়, এটা আসলে বিশ্লেষণ করবার সময় লাগবে অনেক। কিন্তু আমি যেই মোটা দাগে যেটা জানতে চাচ্ছি, এআই এর তো নিশ্চয়ই যখনই কোনো প্রযুক্তি, কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হয়, তখন সেটার পেছনে এক ধরনের একটা বড় রিসার্চ টিম থাকে, তারা কাজ করে এবং তার ডিফল্টগুলি খুঁজে বের করবার চেষ্টা করে। এই সব কিছুর মধ্যে নৈতিকতা নিয়ে আলাদা করে গবেষণা করবার প্রয়োজনটা কেন হলো? সেই জায়গাটাতে কি কোথাও কোনো আলাদা আপনারা ফাঁকফোকর পেয়েছিলেন, অথবা এই জায়গাটা কি ব্ল্যাঙ্ক ছিল কিনা? যেহেতু আপনি একজন গবেষক এবং একেবারেই এই স্পেসিফিক জিনিসটা নিয়ে আপনি কাজ করছেন, আপনার রিসার্চ কি বলে? অবশ্যই খুবই চমৎকার একটা প্রশ্ন, এবং বাংলাদেশের জন্য আমি মনে করি যে বিষয়টা আরও বেশি রিলেভেন্ট। কারণ আমাদের এখানে এক ধরনের নলেজ গ্যাপ, যেটাকে আমি বলবো, সেটা কিন্তু রয়ে গেছে এই বিষয়ে। কারণ আমি আবার একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি যে এই প্রযুক্তিগুলোর আসলে যারা ওন করে সেগুলো হচ্ছে বিগ টেক কোম্পানি, বা আমরা বলি যে বড় বড় যেই আমাদের প্রযুক্তি যেই কোম্পানিগুলো আছে, যেমন ফেসবুক বলুন, যদি বলুন আপনি মাইক্রোসফট বা গুগল, আপনি জানেন ওপেন এআইদের কথা। তো এই ডেটা, এই এআই সিস্টেমগুলো বা কৃত্রিম বুদ্ধিমত্তার এই প্রযুক্তিগুলো বেসিক্যালি ডেটা ড্রিভেন সিস্টেম। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমরা যে ডাটা উৎপাদন করি, যেমন আমি কথা বলছি বা এটা ফেসবুকে যাবে, বা আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছি, বা আমি টুইটারে লিখছি, এই ডেটাগুলো কিন্তু ইন্টারনেটের দুনিয়ায় থেকে যাচ্ছে। তারপরে কি হবে? তারপরে এই ডাটাগুলোকে এক্সট্রাক্ট করার মাধ্যমে ওই যে আমাদের জেনারেটিভ এআই সিস্টেমগুলো, সেগুলোকে কিন্তু ট্রেন করা হচ্ছে। এখন দেখুন যে কেন নৈতিকতা বিষয়টা জরুরি। আমার ডাটা কিভাবে ব্যবহার হচ্ছে এটা কি আমি জানি?
বা আমরা জানার উপায়টা কি? এক। ২ নাম্বার, এই যে তারা ডাটাগুলো আমাদের কাছ থেকে নিচ্ছে, তার ফলে তারা কি করছে, তারা কতটুকু লাভবান হচ্ছে, সেটুকু কি আমাদেরকে অ্যাওয়ার্ড করা হচ্ছে বা আমাদেরকে কি জানানো হচ্ছে? এই প্রশ্নগুলো কিন্তু থেকে যাচ্ছে। এখন এতে করে ঝুঁকির ব্যাপারটা কি? ধরুন আমার খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য, ফর এক্সাম্পল লাইক আমার ব্যাংক ডিটেইলস অথবা আমার জন্ম তারিখ, আমরা এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি বলি যে এখানে কিন্তু খুব বেশি কন্ট্রোভার্সিও কিন্তু এখানে এসেছিল যে ডাটাগুলো খুব ওপেন অ্যাক্সেস হয়ে যাচ্ছিল। এটি দিয়ে এখনও আমি আমার জানা মতো এখনও খুব বড় ধরনের ক্রাইসিস তৈরি হয়নি, কিন্তু সামনে যে এটা হবে না এটা কিন্তু আমাদের বলার উপায় নেই। জাফর, এই একটা জায়গায় আমার একটু দুঃখিত করি, আমার একটু ছোট্ট জিজ্ঞাসা না, একটু স্মৃতি মনে করিয়ে দিয়ে তারপরে জিজ্ঞাসাটা করতে চাই। একটি আদালতের রায় শোনার সুযোগ হয়েছিল আমার, যেখানে স্পষ্টত যিনি জাজ ছিলেন, বিচারক ছিলেন, তিনি শেষ কথাটি এভাবে শেষ করেন যে সাম্রাজ্যবাদ হয়তো বদলে গেছে, কিন্তু নব্য সাম্রাজ্যবাদীর উত্থান হয়েছে, যেখানে মার্ক জাকারবার্গ, জেফ বেজোস, এরকম আরও নামগুলো সামনে এসছে, যারা একরকম আমাদের পরিচয় বা স্বকীয়তাকে পুঞ্জীভূত করছেন এবং আমাদের অনুমতি ব্যতি রেখে তা ট্রেড অফ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কথা যদি বলি, প্রতি মুহূর্ত আমাদের ডেটাকে গ্র্যাব করছে। অ্যামাজনের কথা যদি বলি, তাই করছে। মাইক্রোসফট করছে। গুগলের কথা তো বাদই দিলাম। এই মুহূর্তে আমি যদি অস্বীকার করি যে আমি গুগলের কোনো প্ল্যাটফর্মে থাকবো না, তাহলে আমার আসলে ইথারে উপস্থিতিই শূন্য হয়ে যাবে, আমি ইথার থেকে হারিয়ে যাব। কিংবা আমরা যারা স্বতঃস্ফূর্তভাবে গুগল ড্রাইভে ডাটা আপলোড করছি, আমরা ধরে নেই এই ডাটার যথেচ্ছা ব্যবহার হবে না, কিন্তু আদতে হলে আমার কিছুই করবার নেই, আমার আপিল করবারও কোনো সুযোগ নেই। এই একটা জায়গা থেকে এই যে নব্য সাম্রাজ্যবাদী যাদের ইঙ্গিত একটি আদালত দিয়েছিল, তাদেরকেও নানান সময় নানানভাবে দোষী সাব্যস্ত করবার চেষ্টা হয়েছে কি না হয়েছে এটা আসলে পরবর্তী একটা বিশদ আলোচনা, যেখানে বলা হয়েছে প্রিভেসি ব্রিচ করা হয়েছে, ব্যক্তিগত তথ্য দেওয়া হয়েছে, সন্তানের তথ্য শেয়ার করা হয়েছে। সেখানে আমরাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অনেক তথ্য, যেমন অনেকে ভিসা পেয়ে ভিসার ছবি দিয়ে দিচ্ছেন, নতুন পাসপোর্ট করে পাসপোর্টের ছবি দিয়ে দিচ্ছেন, রেজাল্ট পাবলিশ হওয়ার পর রেজাল্টের ছবি পোস্ট করে তারা কংগ্রেচুলেট করছেন, অর্জনের সার্টিফিকেট পোস্ট করে কংগ্রেচুলেট করছেন। এই যে আমাদের আত্মঘাতী যেই আচরণ, এই আচরণকে নিয়ন্ত্রণ বা পরিবর্তন করবার কিংবা সুরক্ষিত রাখার নিজেদের এই ভুলগুলোকে, আপনার এথিক্সের যেই গবেষণা, সেই গবেষণায় কোনো জায়গা আছে কিনা? অবশ্যই, খুবই চমৎকার প্রশ্ন এবং আমি মনে করি যে খুবই টু দ্য পয়েন্ট। একটা বিষয় হচ্ছে যে আপনি যেটা বললেন সাম্রাজ্যবাদী, আরও একটু যদি এগিয়ে নিয়ে বলা যায়, এটা আসলে কলোনিয়াল, মানে ঔপনিবেশিকতা তৈরি হচ্ছে নতুন ধরনের, এবং এটা খুবই আমার একাডেমিক ফিল্ডে এটা খুবই আলোচনার বিষয়। এটাকে আমরা বলছি ডেটা কলোনিয়ালিজম, এবং এটাকে আরেকটু বাড়িয়ে এআই এর জগতে বা এআই এর সময়ে এসে আমরা বলছি এআই কলোনিয়ালিজম। বিষয়টাকে খুব সহজ করে ছোট করে একটু ব্যাখ্যা করি। এটার সূত্রপাত হয়েছে, আপনি যে ইম্পেরিয়ালিস্টিক চিন্তাভাবনার কথা বলছেন, এটা আসলে এসছে যে ধরেন এটাকে ব্যাখ্যা করা হয় সার্ভেইলেন্স ক্যাপিটালিজম, মানে আমাকে সার্ভেইল করা হচ্ছে, আমার ডেটাটাকে নিয়ে ক্যাপিটাল হিসেবে বিক্রি করা হচ্ছে। সহজ উদাহরণ কি, আপনি আমার সাথে কথা বলবেন, ফেসবুকটা আপনার খোলা থাকবে, দেখবেন একটু পরে যে বিষয়টি নিয়ে কথা বলছেন সেটা একটা দেখানো আপনাকে শুরু করা হয়েছে। এটার মানে কি? মানে হচ্ছে ওই কোম্পানিগুলো আসলে ট্র্যাক করছে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে, এবং ডিভাইসের মাধ্যমে আপনাকে ট্র্যাক করছে এবং সেই ডেটাগুলোর মাধ্যমে আপনাকে বিজ্ঞাপন দেখানোর চেষ্টা করছে, এবং এটি দিয়ে সে লাভবান হচ্ছে। এটাকেই বলা হচ্ছে ইম্পেরিয়ালিস্টিক। এবং যখন আপনার কন্ট্রোল আপনার থাকছে না, আপনাকে এক্সপ্লয়টেশনের শিকার হতে হচ্ছে বিভিন্নভাবে, তখন সেটাকে আমরা কিন্তু ওই তুলনা করতে পারি সেই ইম্পেরিয়ালিস্টিক বা কলোনিয়াল যেই আমাদের যেই প্রবণতাগুলো ছিল সেটির সাথে এটি ভীষণভাবে তুলনীয়। এই প্রেক্ষাপটে আপনি যে প্রশ্নটা করলেন যে আমাদের করণীয়টা কি হতে পারে বা আমাদের সাধারণ মানুষরা কি করে এটাতে হচ্ছে ভূমিকা পালন করতে পারে বা সচেতন হতে পারে, প্রথমত দুটো বিষয় আমি বলবো জুবায়ের ভাই। সেটা হচ্ছে, এক নম্বর, আপনার আইনগত যে ব্যবস্থাটা, আপনি যে লিগ্যাল ইনফ্রাস্ট্রাকচারের কথা বলেন, এটি খুব গুরুত্বপূর্ণ। যেমন ইউরোপে আপনি জিডিপিআর এর কথা বললেন, যে উদাহরণটা আপনি দিচ্ছিলেন সম্ভবত এটা ছিল হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নে আপনার প্রযুক্তিবিদদেরকে ডেকে এনে কাঠগড়ায় দাঁড় করিয়ে হচ্ছে জিজ্ঞাসা করা হচ্ছিল। কিন্তু আমাদের দেশে এটা আরেকটু হচ্ছে কমপ্লিকেটেড বা একটু জটিল। কিভাবে আমি জাস্ট একটু বলি, গতকালকে আমি হচ্ছে ডেইলি স্টারে আমাদের একটা গোল টেবিল বৈঠকের মতো হলো, যে প্রাইভেসি বা আগে যে লগুলো ছিল অ্যান্টি সার্ভেইলেন্স
রিলেটেড গভর্নমেন্টের যে ল ছিল সেই লগুলো অনেক ক্ষেত্রেই হচ্ছে নিপীড়নমূলক কাজে ব্যবহার করা হয়েছিল, তাই কিন্তু দেখুন এটি হওয়ার কথা ছিল প্রো পিপল, মানে ইউরোপীয় ফর দ্য পিপল, বা আমি বলবো যে পিপলকে কেন্দ্র করে সেন্টার করে এটাকে ডিজাইন করা উচিত ছিল, সেটি আসলে হয়নি। এটার কারণটা আমি একটু বলি যে আইনই সবসময় যে আমাদেরকে সুরক্ষা দিবে তা নয়, ল ইজ নট জাস্টিস। সেখানে এই জাস্টিস কথাটা আসলে উচ্চারণ করা আমাদের জন্য জরুরি। আমাদের মতো দেশগুলোতে আপনি যে বিগ টেক কোম্পানিগুলো যাদেরকে আমরা হচ্ছে ধরুন ওদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি, কিন্তু আমাদের মতো দেশগুলোতে এটিও আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের সরকারগুলো আমাদের সক্ষমতা এক, এবং আমাদের সরকারগুলো কিন্তু কখনো কখনো অথরিটারিয়ান হয়ে ওঠে। তখন কি হয়, এই ডাটা বেস এবং ট্র্যাক করা এবং সার্ভেল করা সেগুলো কিন্তু হচ্ছে আমাদের মানে আরো দ্বিগুণ একটা ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। আপনারা সবাই জানেন টেলিফোন কল ফাঁস হওয়া এবং আরো গুরুত্বপূর্ণ নথি, ফোনে আড়ি পাতা, এই ধরনের প্রযুক্তিগুলো কিন্তু আসছে এবং এই আলোচনাগুলো কিন্তু বিশ্বব্যাপী অনেক হচ্ছে। সেই হিসেবে বাংলাদেশে আমি বলবো যে আমাদের আলোচনাটা কম হচ্ছে, এবং এই আলোচনাতে আমি অবশ্যই আমার যে স্পেসিফিক গবেষণা করার বিষয় সেটা হচ্ছে যে মানে যারা মার্জিনালাইজ বা প্রান্তিক মানুষ তাদের গল্পটা একটু আনতে চাই। কারণ কি, এই প্রাইভেসি বিষয়টা আমি যেভাবে দেখি আপনি কিন্তু আরেকভাবে দেখতে পারেন, এবং এটা এক এক মানুষের কাছে সংজ্ঞাটা এক এক রকমের। যেমন আমি অনেক ভয়াবহভাবে দেখি, একটু সাফিক বলে রাখি, কারণ আমার নানান রকম অভিজ্ঞতা আছে। হ্যাঁ, আমি সচরাচর এখন কথাও যতখানি কম বলা যায় বলি, কারণ একটা লম্বা আমি করি, আমরা বিশেষ করে আমাদের অনেকেরই এই অভিজ্ঞতা আছে, একটা লম্বা সময় একটা মানসিক চাপের মধ্যে দিয়ে গেছে, কি বললে কি হবে, কি হচ্ছে, যে এরকম নানা আলোচনা আছে। সেই দুঃখের কথা না হয় নাই বলবো, একটা বিরতি নিয়ে আমরা ফিরি, তো আরো কিছু বলবার আছে। থ্যাংক ইউ। ছোট্ট একটা বিরতিতে আসছি দর্শক, আর বিরতির পর এই আলোচনায় আবারও ফিরবো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে লিখতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই মুহূর্তে আমাদেরকে সরাসরি দেখা যাচ্ছে, এআই নিশ্চয়ই এই কথাটাও ট্র্যাক করবে। আমরা ফিরছি একটা ছোট্ট বিরতির পর, সাথেই থাকুন। আর একবার আমন্ত্রণ, সকালের বাংলাদেশ দেখছেন দর্শক। আমাদের সঙ্গে আছেন গবেষক আব্দুল্লাহ সাফির। তিনি এআই নিয়ে গবেষণা করেন, মূলত এআই এর নৈতিকতা নিয়ে তার গবেষণার পার্টটা, সেই বিষয় নিয়েই আসলে আমরা কথা শুনছিলাম। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যেহেতু গবেষণা করছে, নিশ্চয়ই তার কাছে বহির্বিশ্বের আরো নানা রকম তথ্য আমরা পাবো, সেই তথ্যগুলো আপনাদের জন্য খুঁজে বার করবার চেষ্টা করছি। আমি একটা প্রশ্ন করতে চাই। নিশ্চয়ই। আপনি বলছিলেন প্রান্তিক জনপদের কথা, তারা প্রযুক্তি কিভাবে ব্যবহার করে এবং সেই জায়গাতে প্রযুক্তি ব্যবহারের নিশ্চয়তা, তাদের তথ্য এবং তাদের ব্যবহারটাও যেন সামঞ্জস্যপূর্ণ হয়, সেটা নিয়ে আসলে আপনি কাজ করছেন। যখন আমরা বলছিলাম ব্যক্তিগত তথ্য ফাঁসের যেই বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম, এবং অনেক মানুষ বুঝেন, আপনি যেটা বলছিলেন ঠিক বিরতিতে যাবার আগে জুবাইরকে আপনি বলছিলেন যে এক একজনের কাছে এক এক রকম নিজের প্রাইভেসির সংজ্ঞাটা। এখন এই জায়গাটাতে খুবই স্পর্শকাতর একটা জায়গায় এসে আমরা প্রতিবারই দাঁড় হই যখন এটা নারী বিষয়ক কোনো প্রাইভেসি হয়ে থাকে, একই সাথে শিশু বিষয়ক কোনো প্রাইভেসির কোনো জায়গায় যদি প্রশ্ন আমরা করি, সেই জায়গাটা কিন্তু বিস্তর। ছোট ছোট ডিটেলও সেই ক্ষেত্রে একজন নারীর জন্য সেটা প্রাইভেসি লঙ্ঘনের একটা ব্যাপার হতে পারে। আপনি আপনার গবেষণায় কি কি দিক উঠে আসছে নারী, শিশু অথবা মার্জিনালাইজড পিপল যারা আছেন তাদের জন্য, এবং সেই জায়গাগুলিতে প্রিভেনশনের কতখানি জায়গা আছে, কি কি সচেতন থাকা জরুরি বলে আপনি মনে করেন একজন নারীর ক্ষেত্রে যখন তারা এই প্রযুক্তির দুনিয়ায় প্রবেশ করে? খুবই চমৎকার একটা প্রশ্ন, মানে আমি মনে করি যে খুব রিলেভেন্ট। এটার কারণটা হচ্ছে যে এসব নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে, বিশেষত ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এটা নিয়ে আলাপ অনেক বেশি। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, আপনাদের খেয়াল থাকবে মেটা একটা সময় হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি একটা প্রযুক্তি লঞ্চ করার চেষ্টা করেছিল, যখন তারা তাদেরকে নিজের নামকে মেটা মানে ফেসবুকের নামটাকে পরিবর্তন করে মেটা হিসেবে রিব্র্যান্ড করলো। তখন এই প্রযুক্তিটা যখন হচ্ছিল সেটা হচ্ছে যে আপনি একটা জগতে, একটা ভার্চুয়াল জগতে আপনি প্রবেশ করে যাবেন এবং সেখানে আপনি বাড়ি কিনতে পারবেন, আপনি চলাচল করতে পারবেন, হ্যাঁ আপনার বন্ধু হতে পারবে, আপনি মারামারি করতে পারবেন। ইটস লাইক আ গেম অ্যান্ড দ্য টোটালি ডিফারেন্ট ওয়ার্ল্ড। একজন নারী উনি এটার ভেতরে ঢুকে উনি ফিল করলেন যে ওনার যে অ্যাভাটার বা ওনাকে উনি অ্যাবিউজের শিকার হচ্ছেন। এটা খুব ভীষণ ইন্টারেস্টিং একটা বিষয়, কারণ অ্যাভাটারকে আমি কন্ট্রোল করছি, ওপাশে আরেকজন আছেন, আপনি কিন্তু জানেন না যে কে ওখানে আছে। কিন্তু এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে উনি অ্যাবিউজটা ফিল করার পর উনি বললেন যে এটা আমার শুধু ভার্চুয়াল এক্সপিরিয়েন্স না, এটা আমার বাস্তব অভিজ্ঞতার অংশ। এটা নিয়ে একটা খুব আলোড়ন তৈরি হলো, কারণ উনি ওনার এই অভিজ্ঞতাটা লিখলেন খুব স্পষ্ট ভাষায়। তখন কি হলো, তখন
এত একটা একটা কি বলবো লিগ্যাল ভ্যাকাম তৈরি হইলো কেন? কারণ এখন ধরেন অপরাধটা কে করলো? কোনো মানুষ করলো নাকি মানুষের অ্যাভাটার যেটা প্রযুক্তির মাধ্যমে তৈরি সেটা করলো? তাকে আমরা কিভাবে শাস্তি দিব? ওই নারীটি যিনি ভাবছেন যে তার নিরাপত্তা অরক্ষিত হলো, তাকে কিভাবে আমরা সুরক্ষিত করতে পারবো? এই ধরনের প্রশ্নগুলো চলে আসছে। এবং আপনি যেটা বলছেন যে তাদের, আমি যেটা বললাম যে ডিসপ্রপোর্শনেট হার্ম হওয়ার চান্সেস আর হায়ার। কেন? কারণ হচ্ছে যে এইটা সবসময় আমরা দেখেছি যে অনেক ধরনের ভাবে রিভেঞ্জ পর্ন বলুন বা আরও অনেক ধরনের এরকম থাকে, টেকনোলজি ব্যবহার করে অপরাধটাকে আবার রেপ্লিকেট করা হচ্ছে। সো ইটস নট ডিফারেন্ট। আমাদের যদি সমাজটা যদি অরক্ষিত থাকে নারীদের জন্য, তাহলে সেটা আমাদের সেই প্রযুক্তির জগতে সেখানেও কিন্তু কি হবে, রেপ্লিকেটেড হবে বা পুনর্লিখিত হবে অনেকটা বলা যেতে পারে। তো এই ক্ষেত্রে ভূমিকা হচ্ছে আমাদের সেফগার্ড করা, সেটা হচ্ছে একটা আসতে হবে আমাদের সরকার বা আমাদের যে লিগ্যাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা সেখান থেকে। দ্বিতীয়ত হচ্ছে এটির ব্যাপারে সচেতনতা তৈরি করা, কারণ যার তার সাথে কথা বলা বা কিভাবে আমার কোন তথ্য আমি কাকে শেয়ার করছি এটা একটু জানার চেষ্টা করা, এবং সেই তথ্যটা কিভাবে কাজে লাগবে সেটার ব্যাপারে হচ্ছে গিয়ে মানে সচেতন থাকে এবং কৌতূহলী হওয়া যে আমার তথ্য কিন্তু একটা সম্পদ। এটি এইভাবে তাকাতে হবে এখন তথ্যের দিকে, কারণ বর্তমান পৃথিবীতে আপনি সব কিছুই কিন্তু এখন আসলে ডেটা পয়েন্টস, রাইট? আপনার ব্যাংকের ট্রানজ্যাকশন অ্যাকচুয়ালি আমরা তো বলা হচ্ছিল একটা সময় যে ক্যাশলেস হয়ে যাওয়ার কথা বাংলাদেশে, সেটা আবার ডিফারেন্ট আলাপ। বাট আমি বলতে চাচ্ছি যে এটা কিন্তু একটা ডিজিট হয়ে যাচ্ছে বা এটা একটা ইনফরমেশন হয়ে যাচ্ছে যেটা হচ্ছে আমরা আদান প্রদান করছি। তো বর্তমান দুনিয়ায় বলতে গেলে সব কিছুই আসলে ডেটা ফাইল। শুধু ব্যক্তি জীবন ছাড়া বাদবাকি ব্যক্তি জীবনের সাথে সংশ্লিষ্ট সকল কিছুই এখন ডেটা ড্রিভেন। আমার হয়তো গতিবিধি কোনো ডেটা নিয়ন্ত্রণ করছে না, আমি স্বপ্রণোদিত হয়ে নিয়ন্ত্রণ করছি, কিন্তু আমার এই যে কর্মঘণ্টার বিপরীতে যে আয়টাও ডিজিটাল হয়ে গেছে, শুধুমাত্র ডিজিট। এটা আমি শুধুমাত্র দেখতে পাচ্ছি, ধরতে পারছি না, ছুঁয়ে দেখতে পারছি না। যাই হোক, এগুলো একটা অন্যরকম আলোচনা, হ্যাঁ, এটা একটা তাত্ত্বিক গম্ভীর আলোচনা হয়ে যাবে। আমাদের আলোচনার বিষয় যেটা ছিল, এখানে যদি ফেরত আসি, ফেস সোয়াপের মতো ভয়ানক সব এআই আমাদের সামনে আসছে, এবং শুধু তাই না, নানান রকম রং দিয়ে ঢঙে আদলে নতুন করে ইতিবাচকভাবে প্রচার করা হচ্ছে। আমি সালটা আমার ঠিক মনে নেই, আমি একটু একটা অতীত মনে করাতে চাই। আমি বিশেষ করে সাফির তখন আরও ইয়াং, সে যে দেখেছে কিনা অ্যাডোবের একটা নতুন ফটোশপ তো আছে, ইলাস্ট্রেটর তো আছে, নতুন একটা ভার্সন আসলো, তো একটা সফটওয়্যার এসেছিল, তারা টেস্ট রান করেছিল, তারপর মার্কেট থেকে উঠিয়ে ফেলেছিল। যেখানে একটি স্যাম্পল লাইন বললে আদতে সে কি বলতে চাচ্ছে তা যদি টাইপড থাকে পুরোটা রেপ্লিকেট করবে তার অডিও ভয়েসকে স্যাম্পল ভয়েস দিয়ে, যেটা তারা শুধুমাত্র টেস্ট ফেজ থেকে উঠিয়ে ফেলে ইথিক্যাল গ্রাউন্ডে। তার রেপ্লিকেশন এখন আমরা হামেশা দেখছি। সবচেয়ে জনপ্রিয় যে বিষয়গুলো, 11 ল্যাবসের কথা যদি বলি, ইনভিডিও এআই এর কথা বলি, এটা থেকে শুরু করে ভয়েস ক্লোনিং যেই ফ্রি সাইটগুলো আছে তার কথা বলি, ডিপফেক তো বললামই কিছুক্ষণ আগে। তাহলে ইথিক্সের জায়গাটা কোথায় রইল? আমরা আসলে তো এখন আলাদাও করতে পারছি না কোনটা এআই কোনটা এআই নয়। ডিপফেক দিয়ে বানানো ভিডিওগুলো অনেক বড় বড় সেলিব্রিটিকে মানে একরকম অপদস্থ করেছে, বিব্রতকর অবস্থায় ফেলেছে, রাজনৈতিকদের করেছে। উপায়টা কি আসলে? আমাদের ভূমিকাটা কোথায় গণমাধ্যমের, এটাও একটু জানতে চাই। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিষয়টা হচ্ছে যে সবাই মিলেই কিন্তু আমাদের কাজ করার একটা মানে প্রক্রিয়াতে যেতে হবে এটার। এবং আরও বিষয় হচ্ছে যে আপনি যে এথিক্সের বিষয়টা বললেন, আপনার কথাতে কিন্তু উঠে আসছে যে এটা ভীষণ ইন্টারডিসিপ্লিনারি। এখানে লিগ্যাল আলাপ তো থাকবে, এখানে ফিলোসফিক্যাল আলাপ থাকবে। যেমন আমি আমার কথাই বলি, আমি যেই কোহোর্টটাতে আমার এমফিল শেষ করি ইউনিভার্সিটি অফ কেমব্রিজে, এখানে এটার নাম ছিল এমফিল ইন এআই এথিক্স। এটি ওয়ার্ল্ডের প্রথম স্পেশালাইজড এআই এথিক্স পোস্ট গ্রাজুয়েট কোর্স। তো সেখানে ধরুন ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের লোক আসছেন, কেউ আমার মতো টেক ব্যাকগ্রাউন্ডের যারা ছিলেন তারা আসছেন, আবার তার আগে হচ্ছে ধরুন যারা ছিলেন হচ্ছে আপনার ল নিয়ে পড়েছেন বা ফিলসফি নিয়ে তারা গবেষণা করছেন, এরকম বিষয়। কারণ বিষয়গুলো অনেক জটিল হয়ে উঠছে। আমাদের আলোচনা শুধু ধরুন এই ডিপফেক থেকে না, শুধু এখন হচ্ছে যে এআই যদি একসময় সজ্ঞান হয়ে ওঠে বা আমাকে রেপ্লিকেট করতে শুরু করে, কিংবা টার্মিনেটর মুভিতে যেটা দেখেছিলাম স্কাইনেটের মতো অ্যাক্টিভ হয়ে যায়, তখন তো একটা, এখন কিন্তু সায়েন্স ফিকশন আর খুব বেশি দূরে নয়। অনেকে বলা হচ্ছে যে হয়তো 10-15 বছরের মধ্যে এরকমটা হয়ে যেতে পারে আমাদের বাস্তবতা। সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের জন্য এখনই প্রস্তুত হতে হবে। আপনার প্রশ্নের উত্তরটা আমি বলতে চাই যে একটা হচ্ছে প্রস্তুতির ব্যাপার আমাদের খুব ঘাটতি ছিল, কারণ প্রযুক্তিটা যে হারে বৃদ্ধি পেয়েছে সে হারে আপনার যে এথিক্যাল সেফগার্ডগুলো আসলে সেভাবে বাড়তে পারেনি। কিন্তু এখন আমরা কি করব? অবশ্যই আমাদের কথা বলে যেতে হবে, কারণ বুঝতে হবে যে আমাদের কাজগুলো কিন্তু প্রোটেক্ট করার জন্য,
রাইট? যারা ইউজার, যারা কনজিউমার, তাদেরকে আমরা প্রোটেক্ট করার চেষ্টা করছি। কিন্তু যারা কোম্পানিগুলো আছে বা এই বিগ টেক কোম্পানি যাদের কথা আমরা বললাম, ওদের কাজ কিন্তু হচ্ছে প্রফিট, যেটা আমরা আলাপ করছিলাম শুরুতে। তো এই দুটো কনফ্লিক্টিং ইন্টারেস্টের মধ্যে আমাদের জায়গা খুঁজে বের করতে হবে যে কীভাবে এথিক্যাল স্ট্যান্ডার্ডগুলো হচ্ছে মেনটেন করা যায় বা তাদের উপর আরোপ করা যায়, যেটি মেনে চলতে হবে। এবং সেজন্য আমাদের একটি শক্তিশালী সরকার এবং যাদের নৈতিক ভিত্তি খুব ভালো থাকতে হবে, কারণ তাদেরকেই আসলে নিয়ন্ত্রণটা আনতে হবে। আপা যে প্রশ্নটা করছিলেন, আপনার মনে হচ্ছে যে এআই স্ট্র্যাটেজি বা পলিসিটার কথা বলেছিলেন, কিন্তু খুব দুঃখজনক ওই স্ট্র্যাটেজিটা নিয়ে আলাপের সময় আমি জানি না যে এটা আসলে স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশন করে আগানো হয়েছিল কিনা, এবং খুবই কন্ট্রোভার্সিয়াল এটা, যে ওইটা বা আমার জানা মতে বাংলাদেশে একটি টেক কোম্পানিকে দিয়ে ওই স্ট্র্যাটেজিটা করা হয়েছিল, যাদের কাছ থেকে আমি জনগণকে রক্ষা করব তাদেরকে দিয়ে যখন আমি একটা স্ট্র্যাটেজি প্রস্তুত করি, এটা খুব কি বলবো, এক্স্যাক্টলি। সো এগুলো বিষয়ে আসলে আমাদের খুব সচেতন হতে হবে এবং কথাবার্তাগুলো বলতে হবে। আমরা গতকালকে ওই একই অ্যাঙ্গেলে কথা বলছিলাম যে এই ভুলগুলো যেগুলো আমাদের হয়েছে এই নতুন বাংলাদেশে, আমাদের এই ডেটা প্রাইভেসি, সার্ভেইলেন্স, এই বিষয়গুলোর দিকে নতুনভাবে তাকাতে হবে। এবং অবশ্যই মার্জিনালাইজড যে কমিউনিটি বা প্রান্তিক জনগোষ্ঠী, তাদেরকে বাইরে রাখা যাবে না। আমি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিই। আপনার সোশ্যাল সেফটি নেটের টাকা যে আপনার বিকাশের মাধ্যমে পাঠানো হয়, তাই না? আপনি জানেন যে উপবৃত্তির টাকা বা বিধবা ভাতার টাকা। এখন দেখুন, গ্রামের একজন মহিলা অনেক সময় ওনার মোবাইলটা ঠিকমতো টেক্সটটাই পড়তে পারে না, ওনাকে ইংরেজিতে টেক্সট পাঠানো হয়। তো তখন উনি ফ্লেক্সি লোডের যিনি দোকানে বসেন, তার কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে আমার কি মেসেজ এসেছে, এক্স্যাক্টলি, তাহলে বলুন আপনার প্রাইভেসি বা যে পাসওয়ার্ডটা, সেটা কিন্তু উনি বেশি জানেন। এখন এই জন্যই আমি বলছিলাম যে প্রাইভেসির আইডিয়া ইজ ডিফারেন্ট। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটা একভাবে কাজ করে, ওখানে কাউকে আপনাকে এইভাবে এরকম পাবেন না। আমাদের যেহেতু ডিজিটাল লিটারেসি কম, আমাদের একটু সংকট। ছোট বিরতি নিয়ে ফিরে সাফির আমরা আরো আলোচনা আছে। ছোট্ট বিরতি, দর্শক আবারও ফিরছি আলোচনায়, সঙ্গে থাকবেন আপনারাও। আবারও আমন্ত্রণ, সকালের বাংলাদেশ দেখছেন দর্শক। কলি আপনাদের সঙ্গে আছি, জুলা জুবাইর আছে, আমাদের অতিথি ক্যামব্রিজ ইউনিভার্সিটির গবেষক আব্দুল্লাহ সাফির আমাদের সাথে আছেন, যার সাথে আমরা ছোট্ট করে আমাদের ক্ষুদ্র জ্ঞান থেকে জানবার চেষ্টা করছিলাম। এআই প্রযুক্তি নিয়ে মূলত গবেষণা করে থাকছেন, এআই নৈতিকতা নিয়ে। আপনি একটা গল্প বলছিলেন, সেই গল্পের শেষে আপনি যেটা বলছিলেন যে প্রাইভেসির সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। প্রান্তিক জনগণের মানুষকে নিয়ে আপনি কাজ করেন, যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদের জন্য ইনফরমেশনটা দিলাম। সাফির, আপনি যেই জায়গায় কাজ করছেন, আপনার এখন যেই জায়গাতে আপনি আছেন, আপনার কাজের ধরন, যেখানে আপনি কথা বলছেন, বাংলাদেশের যে প্রেক্ষাপট আপনি দেখছেন, আপনার কি মনে হয় কত দূর এগোতে পারলেন পুরো জায়গাটাতে? ওকে, খুব কঠিন প্রশ্ন, কারণ এগোতে পারার চেষ্টা করছি। আমি একজন পিএইচডি গবেষক হিসেবে কর্মরত আছি আমার ইউনিভার্সিটি অফ কেমব্রিজে। আমি এখানে জয়েন করেছিলাম 2022 সালে একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তারপরে আমি আমার এমফিল শেষ করি, এখন আমার পিএইচডির কাজ চলছে। তো এটা একটা লম্বা কমিটমেন্ট। আমার কিছু ডেলিভারেবলস আছে, যেমন আমি চাচ্ছি, যেমন আমার গবেষণার বিষয়বস্তু হচ্ছে যেই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করলাম, এগুলো হচ্ছে ক্রিটিসিজম, রাইট, বা সমালোচনা। এখন আমি এটার সাপেক্ষে কিভাবে আমি ডিজাইন করতে পারি, যেটা আপনি বলছিলেন, যাতে করে একটা অন্ততপক্ষে একটু ভালো ফল আমরা নিয়ে আসতে পারি। আমার গবেষণার বিষয়বস্তু পিএইচডিতে যে কিভাবে করে আমরা এই এমনভাবে এআই সিস্টেমকে ডিজাইন করতে পারি যাতে এই পপুলেশনের ভ্যালিউজ বা পার্সপেক্টিভগুলো রিফ্লেক্টেড হয় টেকনোলজির মধ্যে। আমরা এটাকে বলি ভ্যালু সেন্সিটিভ ডিজাইন, অথবা এটা সহজ ভাষায় বলতে হলে টেকনোলজিকে আমরা ভ্যালু নিউট্রাল বলি না, মানে এটাকে খুব নিরপেক্ষ ভাবা হয়। আসলে টেকনোলজি নিরপেক্ষ কোনো ব্যাপার নয়, এই কারণে আমাদের একটা ইন্টারডিসিপ্লিনারি অ্যাঙ্গেল দরকার। তো যে বিষয়টা বলছিলাম, যে ধরুন এখন আপনি চ্যাট জিপিটি বা আপনার যেই এআই টুলগুলো আছে, একটা ছবি আঁকতে বলবেন, বাংলাদেশের পরিচয়, বাংলাদেশের কালচার বা বাংলাদেশের কি বলবো প্রাকৃতিক দৃশ্যকে আপনি ওকে আঁকতে বলবেন, দেখবেন যে ওর যে ছবিটা আঁকছে ওটাকে ঠিক বাংলাদেশই মনে হচ্ছে না। এটার রিজনটা হচ্ছে যেই ডেটাগুলো দিয়ে ওকে ট্রেন করা হচ্ছিল, মানে আমি খুব ব্রডলি বলছি, সেটা আসলে আমাদের দেশ থেকে প্রডিউসড না, রাইট? তো দেখা যাচ্ছে যে ওটাকে দেখলে অনেক সময় মনে হচ্ছে যে ইন্ডিয়ান, অথবা অনেক সময় মনে হচ্ছে পাকিস্তানি। এখন এটা কেন হলো? এটা একটা তো আমি বললাম যে ডাটার একটা এফেক্ট ছিল, আরেকটা ব্যাপার ছিল যে আপনার এই সিস্টেমটাই আসলে আমরা গ্রো করতে পারি নাই, যে কিভাবে এটাকে আমাদের রিপ্রেজেন্টেশন আরও করে বাড়ানো যাচ্ছে এই ধরনের প্রযুক্তিগুলোতে। তো
ধরুন আপনি একজন টারবান পরা মানে পাগড়ি পরা এরকম লোক দেখা যাবে বাংলাদেশি বললে, এরকম আমাদের গবেষণাতে উঠে এসছে। তো বিষয়টা হচ্ছে যে মানে এই কিভাবে এরকম সিস্টেম আমরা গ্রো করতে পারি যে আমি খুব এথিক্যালি আমি ডাটা কালেক্ট করব উইথ কনসেন্ট আর্টিস্টদের কাছ থেকে, তারপরে আমরা ধরুন আমি সেটাকে এক্স্যাক্টলি এই প্রসেসগুলোকে আমাদের ওয়েল ডিফাইন করতে হবে। এটা অনেক বড় চ্যালেঞ্জ, বাট আমরা চেষ্টা করছি। তো এটি করতে পারলে যেটি হবে সেটি হচ্ছে মেনি ওয়ার্ল্ডস অফ এআই, যেটাকে আমি যখন কাজ শুরু করি এই আমার বিশ্ববিদ্যালয়টিতে, তখন আমাদের একটা মোটো ছিল যে এক বিশ্বের এআই নয়, এআই হচ্ছে বহুজনের এআই। আর আমি বলি যে প্রান্তিক মানুষের এআই। এটার মানে হচ্ছে যে এআইটার টেকনোলজিটা যে ওনারশিপ সেটাকে নিয়ে আসতে হবে আমাদের মতো সাধারণ মানুষের কাছে, যাতে করে আমরা এটা সবার জন্য কি বলবো ফলপ্রসূ হয়। নিশ্চয়ই শুনতে ভালো শোনাচ্ছে, বাস্তবতা আবার ফিরতে চাই, তিক্ত বাস্তবতা। আমার কাছ থেকে সবাই তিতা কথা শুনছে না এআই নিয়ে, আমার আগ্রহের জায়গা তো এই জন্য। এমএফএস থেকে শুরু করে যে প্রসঙ্গগুলো আপনি সামনে আনেন, এরকম প্রচুর অ্যাপ আমরা আমাদের মোবাইলে পারমিশন দিয়ে রাখি, যেগুলো একটা সময় হয়তো লিনিয়ার বাইনারি অ্যাপ হিসাবে আমি ইনস্টল করেছিলাম। কালক্রমে প্রযুক্তির যত আধুনিকায়ন হয়েছে, তারা তাদের এগ্রিমেন্ট কিংবা ডিসক্লোজারে পরিবর্তন এনেছেন, যে আদতে পড়ে দেখা আমার পক্ষে সম্ভব না, পড়ে দেখলে কোথায় পরিবর্তনটা হয়েছে এটা খুঁজে বার করা সম্ভব না, এবং আমার ডেটা আসলে কোথায় কিভাবে ব্যবহার হচ্ছে তাও নিজে বোঝা সম্ভব না। আমাদের মতো লেমেন প্রকৃতির আমরা যারা প্রযুক্তি বুঝি না, তাদের জন্য এটা দুর্বোধ্য একটি বিষয়। এবং শুধু তাই না, আমাকে অ্যালাউ ছাড়া আর কোনো অপশনই দেওয়া হয় না। আমিও চাই যেন আমার কাছে জিজ্ঞেস করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তোমার যেই ছবি ব্যবহার করা হচ্ছে অন্য কেউ তো ব্যবহার আদতে আর কোনোদিন করতে পারবে কিনা, আমি বলবো না পারবে না, আমাকে এই সুযোগটা দেওয়া হোক। ইউজারকে তার প্রাইভেসি কন্ট্রোল করবার, প্রাইভেসি এঙ্গেজ করবার বা ডিসএঙ্গেজ করবার অপশনটা দেওয়া হোক। এই গুড এথিক্স প্র্যাকটিসে এই জিনিসটা ইনকর্পোরেট করার সুযোগ আছে কিনা। অবশ্যই আমি খুব খুশি হয়েছি আপনি প্রশ্নটা করেছেন। আমার এক্স্যাক্টলি এই বিষয়ে একটি কাজ আছে, গবেষণামূলক কাজ। এই পেপারটি আপনি অনলাইনে সার্চ করলে পাওয়া যাবে। আমি যারা আগ্রহী তাদের জন্য বলছি, দর্শকদের মধ্য থেকে। বাট আমি একটু সহজ ভাষায় বলি যে এই বিষয়টা এত ভয়াবহ যে ধরুন আপনি পারমিশন দেওয়ার কথা বললেন না, যে মাঝে মাঝে ওরা আমাদের কাছে জানতে চায় যে অ্যালাউ ইট অন, মানে আপনি কি পারমিশন দিচ্ছেন কি দিচ্ছেন না। আপনি যে কথাটা বলছিলেন যে আসলে অ্যালাউ করা ছাড়া তো আপনার কোনো অপশনই নাই। এবং আমার আর্গুমেন্টটা ছিল, আমার পেপারটা ছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ফিলসফি দুটার মাঝখানে। তো আমি আর্গুটা করেছি যে যখন আপনার কোনো অপশন থাকে না তখন আপনি এটাকে পারমিশন বলতে পারেন না। পারমিশন আপনি তখন বলুন যে আমি কি জানালাটা বন্ধ করব নাকি খুলবো, আপনার কাছে দুটো অপশন অ্যাভেলেবল থাকে। কিন্তু যখন আপনি দেখুন যে আপনি যদি পারমিশন না দেন তাহলে তো আপনি অ্যাপটা ইনস্টল করতে পারছেন না, তাহলে তো এটা কোনো পারমিশন হলো না। তো বিষয়টা হচ্ছে এরকম যে আপনি এই যে অ্যাপগুলো মোবাইলে ইনস্টল করা হয়, সহজ ভাষায় বললে আমার পারমিশন ছাড়াই ও অ্যান্ড্রয়েড যেই আপনার ডিভাইসটা, সেই ডিভাইসের সাথে অটোমেটিক কন্টিনিউ করে আপনার ডাটা কালেক্ট করতে পারে। এবং এই বিষয়গুলোকে আপনি যে বললেন ভাই, এই আওতার মধ্যে নিয়ে আসতে হবে এবং এগুলো নিয়ে আমরা কথা বলছি, আমরা কন্টিনিউ করে যাচ্ছি। আমরা চাই খুব সহজ সমাধান একটি। অসংখ্য ধন্যবাদ আপনাকে সে সময় দেওয়ার জন্য। আপনার সাথে এই আলাপচারিতা আমার ঘন্টার পর ঘন্টা করা সম্ভব, যেহেতু আমার আগ্রহের জায়গা বললাম, যদিও খুব বেশি কিছু জানি না। তবে নিশ্চয়ই আপনাকে আগামীতে পাবো এবং বিশ্বে এআই মানচিত্র বদলে দেওয়ার একজন সক্রিয় কর্মী হিসাবে আপনাকে দেবো। এবং বাংলাদেশে ফিরে আসবেন অচিরেই, ফিরে এসে বাংলাদেশের অবকাঠামোগত পলিসিগত যে চেঞ্জগুলো দরকার আপনার গবেষণা থেকে তা আমরা ইনকর্পোরেট করবো। দর্শকদের শুধু এতটুকু বলতে চাই, নব্য সাম্রাজ্যবাদ যে আমরা দেখছি, যে হয়তো চোখেও দেখি না, তার ঝুঁকিতে সবাই রয়েছে। সচেতন থাকুন, ভালো থাকুন। আর একই সাথে এটাও বলতে চাই, প্রশ্ন করতে হবে, নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে, নিজের তথ্য নিয়ে সচেতন থাকতে হবে। কোথায় কি লিখছি, কাকে কি তথ্য দিচ্ছি, সে ব্যাপারে সচেতনতার কোনো বিকল্প নেই। প্রশ্ন করুন, জানুন, জানার কোনো বিকল্প নেই। সকালের বাংলাদেশের আয়োজনে শেষ করছি এখানেই আজকে। ভালো থাকবেন সবাই, পুরোটা দিন ভালো কাটুক সেই প্রত্যাশা। শুভ সকাল আর একবার।